আচ্ছা, একটা অদ্ভুত গল্প দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন, আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর একজন সম্রাট, বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন গ্রিস আক্রমণ করতে। হুম। কিন্তু মাঝখানে উত্তাল সমুদ্র। তো আপনি হাজার হাজার ইঞ্জিনিয়ার লাগিয়ে একটা ব্রিজ বানালেন, কিন্তু সমুদ্রের একটা বিশাল ঢেউ এসে সব ভেঙে গুড়িয়ে দিল। হুম। এখন আপনি কি করবেন? স্বাভাবিকভাবেই তো ইঞ্জিনিয়ারদের উপর রাগ হওয়ার কথা বা হয়তো নতুন কোনো পরিকল্পনা করার কথা ভাবব। তাই না? কিন্তু পারস্যের সম্রাট জার্কসিস যা করেছিলেন, তা মানে কেউ কল্পনাও করতে পারবে না। তিনি তো রেগে গিয়ে সমুদ্রকে শাস্তি দেওয়ার আদেশ দিয়েছিলেন। ঠিক তাই, ৩০০ বার চাবুক মারার আদেশ। শুধু তাই না, গরম লোহা দিয়ে নদীর জলে ছাপ দেওয়ারও হুকুম দেন। হ্যাঁ, আর তার সৈন্যরা নদীর দিকে তাকিয়ে বলছিল, ওহে লবণাক্ত আর তিক্ত নদী, তোমার প্রভু তোমাকে এই শাস্তি দিচ্ছেন, কারণ তুমি তার কোনো ক্ষতি না করা সত্ত্বেও তাকে আঘাত করেছ। এটা তো অবিশ্বাস্য। সমুদ্রকে চাবুক মারা, এ তো মানে একেবারে পাগলামি, তাই না? একদম। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে লাগাম ছাড়া অহংকার বা ইগো কিভাবে একজন মানুষকে বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলতে পারে। মনে হয় আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো বাইরের কোনো শত্রুর সঙ্গে নয়, বরং আমাদের ভেতরেরই এক শক্তির সঙ্গে। আর সেই শক্তির নাম অহংকার। একদম ঠিক। আর এই অহংকারকেই শত্রু হিসাবে চিহ্নিত করে রায়ান হলিডে লিখেছেন তার অসাধারণ বই ইগো ইজ দি এনিমি। আজকে আমরা এই বইটার গভীরে যাব আর কি, দেখব কিভাবে জীবনের ৩টে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে, উচ্চাকাঙ্ক্ষা, সাফল্য এবং ব্যর্থতা। হ্যাঁ, এই ৩টে পর্যায়ে অহংকার আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আর লেখক কিন্তু শুধু তাত্ত্বিক কথা বলেননি, তিনি এই বিষয়টাকে জীবনের বাস্তব ধাপগুলোর সাথে জুড়ে দিয়েছেন। আমার জানতে ইচ্ছে করছে, এই লেখকের নিজের জীবনটা কেমন? তিনি কি কোনো অধ্যাপক বা দার্শনিক? মানে এই জ্ঞানটা তিনি পেলেন কোথা থেকে? খুব ভালো প্রশ্ন। রায়ান হলিডে কোনো আইভি লীগ প্রফেসর নন। তিনি মাত্র ১৯ বছর বয়সে কলেজ ছেড়ে দেন। তাই নাকি? হ্যাঁ, আর এরপর খুব দ্রুতই তিনি বেভারলি হিলসের এক ট্যালেন্ট এজেন্সির সবচেয়ে কম বয়সে এক্সিকিউটিভ হন, আমেরিকান অ্যাপারেলের মতো কোম্পানির মার্কেটিং ডিরেক্টর হন, বেস্ট সেলিং বই লিখে ফেলেন, মানে যাকে বলে রকেট গতিতে সাফল্য। বাহ! তাহলে তো তার অহংকারী হওয়ারই কথা, এত কম বয়সে এত কিছু। ঠিক এখানেই গল্পের আসল মোড়টা। বাইরে থেকে দেখলে তো মনে হবে এ তো স্বপ্নের মতো একটা ক্যারিয়ার। হুম। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়েছিল অনেক ব্যর্থতার গল্প। এমনও হয়েছে যে তার বইয়ের সাইনিং অনুষ্ঠানে মাত্র একজন লোক এসেছে। বলেন কি? হ্যাঁ, যে কোম্পানি তিনি অনেক স্বপ্ন নিয়ে তৈরি করেছিলেন তা প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। এই সব তিক্ত অভিজ্ঞতা, এগুলোই তাকে শিখিয়েছিল যে নিজের ভেতরের অহংকারই আসলে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। দারুণ একটা প্রেক্ষাপট। তার মানে লেখক নিজে ভুক্তভোগী। চলুন তাহলে প্রথম পর্যায়টা নিয়ে কথা বলি। যখন আমাদের মনে বড় হওয়ার আকাঙ্ক্ষা থাকে, তখন তো একটু অহংকারকে প্রয়োজনীয় মনে হয়, তাই না? মনে হতেই পারে, কিন্তু বইটা বলছে এই সময়ে অহংকার জ্বালানির বদলে বিষ হয়ে উঠতে পারে, কারণ অহংকার আমাদের শেখার পথটা বন্ধ করে দেয়। আচ্ছা। এর বিপরীতে বইটিতে একটা চমৎকার কৌশলের কথা বলা হয়েছে, নাম ক্যানভাস স্ট্র্যাটেজি। ক্যানভাস স্ট্র্যাটেজি? হ্যাঁ, ধারণাটা এসেছে প্রাচীন রোম থেকে। তখন বড়লোকদের সামনে একজন লোক থাকত যার নাম ছিল অ্যান্টি অ্যাম্বুলো, মানে যে পথ পরিষ্কার করে। ইন্টারেস্টিং। তার কাজটা কি ছিল? তার কাজ ছিল প্রভুর জন্য ভিড়ের মধ্যে পথ তৈরি করে দেওয়া, দরজা খুলে দেওয়া, মানে প্রভুর কাজ সহজ করে দেওয়া। নিজে প্রচারের আলোয় না এসে অন্যের জন্য মঞ্চ তৈরি করা। এটা তো আমাদের পুরনো দিনের শিক্ষানবিশ সিস্টেমের মতো, যেখানে একজন জুনিয়র বছরের পর বছর একজন ওস্তাদের কাজ দেখে শেখে। একদম তাই। বি লেসার ডু মোর, অর্থাৎ নিজেকে ছোট রেখে কাজ বেশি করা। যেমন ধরুন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথা। আচ্ছা। যুবক বয়সে তিনি নামকরা লেখক হতে চাইতেন, কিন্তু জানতেন তার লেখা কেউ ছাপবে না। তাই তিনি এক মহিলার ছদ্মনামে চিঠি লিখতেন বাহ, কি বুদ্ধি! এবং রাতের অন্ধকারে সেগুলো তার ভাইয়ের পত্রিকার দরজার নিচে রেখে আসতেন। তারপর কি হলো? তার ভাই সেই চিঠিগুলো খুব পছন্দ করলেন এবং পত্রিকায় ছাপতে শুরু করলেন। শহরের সবাই প্রশংসা করতে লাগল।
প্রশংসাটা কিন্তু পেতেন তার ভাই। কিন্তু আড়ালে থেকে ফ্র্যাঙ্কলিন শিখছিলেন। এক্স্যাক্টলি। তিনি শিখছিলেন কিভাবে মানুষের মন জয় করতে হয়। তিনি তাৎক্ষণিক স্বীকৃতির চেয়ে শেখাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। অহংকার থাকলে এটা হতো না। তার মানে তিনি নিজের ইগোকে সরিয়ে রেখেছিলেন দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য। কিন্তু এখনকার যুগে এটা কতটা সম্ভব? এখন তো সবাই পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ব্যস্ত। অবশ্যই সম্ভব। আমেরিকান ফুটবলের কিংবদন্তি কোচ বিল বেলিচিকের গল্পটা ভাবুন। ক্যারিয়ারের শুরুতে একটা দলে যোগ দিতে চাইলেন, কিন্তু তারা বেতন দিতে পারছিল না। তখন তিনি কি করলেন? তিনি বললেন, আমার বেতন লাগবে না, শুধু কাজটা শিখতে দিন। এরপর তিনি এমন একটা কাজ নিজের ঘাড়ে তুলে নিলেন যা অন্য কোচরা করতে চাইত না, ঘন্টার পর ঘন্টা ধরে খেলার ফিল্ম বিশ্লেষণ করা। যেটাকে আমরা বলি গ্রান্ট ওয়ার্ক বা একঘেয়ে কিন্তু জরুরি কাজ। ঠিক তাই। এই কাজটা করতে গিয়ে তিনি খেলার কৌশল নিয়ে এমন গভীর জ্ঞান অর্জন করলেন যা হেড কোচেরও ছিল না। খুব তাড়াতাড়ি তিনি দলের জন্য অপরিহার্য হয়ে উঠলেন। তার মানে তিনি প্রচার চাননি, তিনি চেয়েছিলেন জ্ঞান। আর সেই জ্ঞানই তাকে পরে ইতিহাসের অন্যতম সেরা কোচ বানিয়েছে। এই আকাঙ্ক্ষার পর্যায়ে আরেকটা বিতর্কিত বিষয় আসে, আবেগ বা প্যাশন। আমাদের তো সবসময় বলা হয় ফলো ইয়োর প্যাশন। হ্যাঁ, সফল হতে গেলে নাকি প্রচণ্ড আবেগ থাকতেই হবে। বইটা কি ধারণাকে সমর্থন করে? মজার ব্যাপার হলো, বইটা এই প্রচলিত ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। লেখকের মতে লাগামহীন আবেগ অনেক সময় দুর্বলতার লক্ষণ। বলেন কি? হ্যাঁ, আবেগের বশে আমরা ভুল সিদ্ধান্ত নিই, অধৈর্য হয়ে পড়ি। এর চেয়ে অনেক বেশি জরুরি হলো একটা স্থির উদ্দেশ্য বা পারপাস। আবেগ হলো ঝড়ের মতো, আসে এবং চলেও যায়, কিন্তু উদ্দেশ্য হলো ধ্রুবতারার মতো। এটা তো একটা একদম অন্যরকম দৃষ্টিভঙ্গি। মানে আবেগতাড়িত হওয়ার চেয়ে উদ্দেশ্যপ্রণোদিত হওয়াটা বেশি জরুরি। কোনো উদাহরণ আছে? অবশ্যই। ইউসিএল-এর কিংবদন্তি বাস্কেটবল কোচ জন উডেনের কথা ভাবা যাক। তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কোচ বলা হয়, কিন্তু তার কোচিংয়ের ধরন ছিল একেবারে ডিসপ্যাশনেট বা আবেগমুক্ত। আবেগমুক্ত। হ্যাঁ, তিনি খেলোয়াড়দের উদ্দীপ্ত করার জন্য বড় বড় ভাষণ দিতেন না, বরং তিনি জোর দিতেন ছোট ছোট শৃঙ্খলার ওপর। যেমন তিনি প্রথম দিনের প্র্যাকটিসে খেলোয়াড়দের শেখাতেন মোজা কিভাবে পড়তে হবে। মোজা পরা শেখাতেন সেরা বাস্কেটবল খেলোয়াড়দের। এটা তো অদ্ভুত শোনাচ্ছে। অদ্ভুতই। কিন্তু তিনি বিশ্বাস করতেন বড় সাফল্য আসে ছোট ছোট কাজ নিখুঁতভাবে করার অভ্যাস থেকে। আবেগের বিস্ফোরণ ঘটিয়ে একটা ম্যাচ জেতা যায়, কিন্তু চ্যাম্পিয়নশিপ জিততে হলে দরকার ঠান্ডা মাথার শৃঙ্খলা। আচ্ছা। তার ছাত্র কিংবদন্তি খেলোয়াড় করিম আব্দুল জব্বারও বলেছেন যে উডেনের এই আবেগমুক্ত প্রক্রিয়াভিত্তিক কোচিংই তাকে মহান খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছিল। বেশ, তাহলে উচ্চাকাঙ্ক্ষার পর্যায়ে অহংকারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু ধরা যাক কেউ সফল হয়ে গেল, তখন তো অহংকার আসাটা আরও স্বাভাবিক। মনে হতেই পারে আমি পেরেছি, আমি সেরা। আর এটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। কারণ সাফল্য পাওয়ার পর আমাদের মনে হয় আমরা সব জানতা। আর যেই মুহূর্তে শেখা থেমে যায়, সেই মুহূর্তেই পতনে শুরু হয়। একদম। এই প্রসঙ্গে বইটিতে চেঙ্গিস খানের এক অবিশ্বাস্য উদাহরণ দেয়া হয়েছে। চেঙ্গিস খান, আমরা তো তাকে একজন বর্বর রুথলেস জয়কারাই হিসেবেই জানি। তার সাথে আবার শেখার কি সম্পর্ক? এটাই তো প্রচলিত ভুল ধারণা। চেঙ্গিস খান শুধু তলোয়ারের জোরে অর্ধেক পৃথিবী জয় করেননি। তার সাফল্যের অন্যতম বড় কারণ ছিল তিনি ছিলেন একজন আজীবন ছাত্র। তাই নাকি? হ্যাঁ, তিনি যে রাজ্যই জয় করতেন সেখানকার সেরা প্রকৌশলী, মানচিত্রকর, জ্ঞানী ব্যক্তিদের নিজের দলে নিয়ে আসতেন। তিনি শত্রুদের কাছ থেকে শিখতে দ্বিধা করতেন না। তার মানে তিনি ক্রমাগত নিজেকে আপগ্রেড করছিলেন। এটা তো অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, তার অহংকার তাকে এটা বলতে বাধা দেয়নি যে আমার শত্রুরা আমার চেয়ে ভালো কিছু জানে এবং সেটা আমাকে শিখতে হবে। এই শেখার মানসিকতাই তাকে অপ্রতিরাধ্য করে তুলেছিল। সাফল্যের সময়ে আরেকটা প্রবণতা দেখা যায়। মানুষ নিজের সাফল্য নিয়ে একটা সুন্দর গল্প তৈরি করতে ভালোবাসে। আমি তো প্রথম থেকে জানতাম এটা হবে, এই ধরনের কথা আর কি। আর এটা অহংকারের একটা খুব সূক্ষ্ম রূপ। এ প্রসঙ্গে এনএফএল কোচ বিল ওয়ালশের গল্পটা অসাধারণ। তিনি স্যান ফ্রান্সিসকো 49ers নামে একটা দুর্বল দলকে কোচিং করাতে আসেন, যাদের রেকর্ড ছিল মাত্র 2টো জয় আর 14টা হার। সেখান থেকে মাত্র 3 বছরের মধ্যে তিনি দলটিকে সুপার বোল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। 2 জয়ের দল থেকে সুপার বোল চ্যাম্পিয়ন, এটা তো মানে অবিশ্বাস্য পরিবর্তন। নিশ্চয়ই তার কোনো গ্র্যান্ড প্ল্যান ছিল। সবাই তাই মনে করে, কিন্তু ওয়ালশ নিজে এটা সবসময় অস্বীকার করেছেন।
তিনি বলতেন তার কোনো নির্দিষ্ট টাইমলাইন বা গ্র্যান্ড প্ল্যান ছিল না। তার ফোকাস ছিল শুধু একটা জিনিস, স্ট্যান্ডার্ড অফ পারফরম্যান্স। কাজের মানদণ্ড এর মানে কি? এর মানে হল দলের প্রত্যেক সদস্য, খেলোয়াড় থেকে শুরু করে অফিসের রিসেপশনিস্ট পর্যন্ত কিভাবে কাজ করবে তার একটা নির্দিষ্ট মানদণ্ড তৈরি করা। যেমন লকার রুম সবসময় পরিষ্কার রাখতে হবে, কোচদের মিটিংয়ে টাই পরে আসতে হবে, অনুশীলনের সময় কোনো খেলোয়াড় মাঠে বসে থাকতে পারবে না। অর্থাৎ তিনি ফলাফলের দিকে না তাকিয়ে প্রক্রিয়ার উপর 100% মনোযোগ দিয়েছিলেন। একদম। ওয়ালশ বিশ্বাস করতেন যদি প্রক্রিয়াটা ঠিক থাকে তাহলে ফলাফল বা দ্য স্কোর উইল টেক কেয়ার অফ ইটসেলফ। অহংকার আমাদের ফলাফল নিয়ে ব্যস্ত রাখে, আর বিনয় আমাদের প্রক্রিয়া নিখুঁত করতে সাহায্য করে। আমরা আকাঙ্ক্ষা আর সাফল্যের পর্ব নিয়ে কথা বললাম, কিন্তু জীবনের চক্রে ব্যর্থতা তো আসবেই। আর আমার মনে হয় ব্যর্থতার সময়ে অহংকার সবচেয়ে বেশি আঘাত হানে। হ্যাঁ, তখন মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়। এই পর্যায়ে অহংকার আমাদের দুটো চরম পথের দিকে ঠেলে দেয়। হয় আমরা বলি এটা আমার দোষ নয়, নয়তো আমরা আত্মকরুণায় ডুবে যাই। দুটোই ক্ষতিকর। এখানেই সবচেয়ে বেশি প্রয়োজন হয় সংযমের শক্তি। আর এর সেরা উদাহরণ হলেন বেসবল কিংবদন্তি জ্যাকি রবিনসন। মেজর লিগ বেসবলের প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড়। তার গল্পটা তো অনেকেরই জানা। কিন্তু তার ভেতরের যুদ্ধের গল্পটা আমরা অনেকেই জানি না। তাকে দলে নেওয়ার আগে ব্রুকলিন ডজার্সের ম্যানেজার ব্র্যাঞ্চ রিকি একটাই প্রশ্ন করেছিলেন, তোমার কি যথেষ্ট সাহস আছে? জ্যাকি উত্তর দিয়েছিলেন, লড়াই করার সাহস। আর রিকি বলেছিলেন, না, লড়াই না করার সাহস। লড়াই না করার সাহস, এটা তো গভীর কথা। জ্যাকিকে মাঠে অবর্ণনীয় বর্ণবাদী আক্রমণ, অপমান, এমনকি শারীরিক আঘাতও সহ্য করতে হয়েছিল। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। কেন? কারণ তিনি জানতেন তার একটা ভুল প্রতিক্রিয়া শুধু তার কেরিয়ার শেষ করবে না, বরং আগামী প্রজন্মের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের জন্য দরজাটাই বন্ধ করে দেবে। এই সংযম তো প্রায় অতিমানবীয়। কিন্তু এতে কি নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া হয় না? মানে প্রতিনিয়ত অপমান সহ্য করার তো একটা সীমা থাকা উচিত। এটাই তো সবচেয়ে কঠিন প্রশ্ন। জ্যাকি নিজেও এই দ্বন্দ্বে ভুগতেন। একবার এক ম্যানেজার তাকে জঘন্য গালি দিচ্ছিলেন। জ্যাকি চেয়েছিলেন লোকটার দাঁত ভেঙে দিতে, কিন্তু তার বদলে তিনি কি করেছিলেন জানেন? কি? তিনি সেই ম্যাচে তার জীবনের সেরা খেলাটা খেলেছিলেন। তিনি ব্যাট দিয়ে জবাব দিয়েছিলেন। মাঝে মাঝে বড় লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তিগত অপমান এবং অহংকারকে হজম করতে হয়। এটাই আসল শক্তি। এক্স্যাক্টলি। ব্যর্থতার সময়টা খুব ডিমোরালাইজিং হতে পারে। মনে হয় যেন জীবনটা থমকে গেছে। এই সময়টাকে কাজে লাগানোর কোনো উপায় আছে কি? বইটাতে এ বিষয়ে একটা দুর্দান্ত ধারণা আছে। জীবন্ত সময়ে বনাম মৃত সময়, এ লাইফ টাইম ভার্সেস ডেড টাইম। আচ্ছা। যে কোনো প্রতিকূল পরিস্থিতি আমরা সেই সময়টাকে কিভাবে ব্যবহার করছি তার উপরই সব নির্ভর করে। আমরা শুধু দিন গুনতে পারি, যা হলো মৃত সময়, অথবা আমরা সেই সময়টাকে শেখার এবং নিজেকে উন্নত করার সুযোগ হিসাবে ব্যবহার করতে পারি। যা হলো জীবন্ত সময়। ম্যালকম এক্সের উদাহরণটা এখানে খুব শক্তিশালী, তাই না? হ্যাঁ, সম্ভবত সেরা উদাহরণ। ডাকাতির দায়ে জেলে যাওয়ার পর তার জীবনটা শেষ হয়ে যেতে পারত। ওই 10টা বছর তার জন্য মৃত সময় হয়ে থাকতে পারত। কিন্তু তিনি তা হতে দেননি। একদম না। তিনি জেলের লাইব্রেরিটাকে নিজের বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলেছিলেন। দিনরাত পড়াশোনা করতেন, ডিকশনারি মুখস্থ করতেন, ইতিহাস, দর্শন, ধর্ম নিয়ে পড়তেন। তিনি কি ভেবেছিলেন যে এই পড়াশোনা তাকে জেল থেকে বেরোতে সাহায্য করবে? না, তিনি এমনভাবে পড়তেন যেন কালকেই তার মুক্তি হবে এবং পৃথিবীর সব সমস্যার সমাধান তাঁকেই করতে হবে। জেলের ওই সময়টাই তাকে সাধারণ এক অপরাধী থেকে অসাধারণ একজন নেতায় পরিণত করেছিল। তিনি একটা প্রতিকূল পরিস্থিতিকে জীবন্ত সময় পরিণত করেছিলেন। পছন্দটা সবসময় আমাদের হাতেই থাকে। দারুণ। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে জীবনের প্রতিটি পর্যায়েই, তা সে আকাঙ্ক্ষা, সাফল্য বা ব্যর্থতা, যাই হোক না কেন, অহংকার আমাদের শত্রু। আর এর বিরুদ্ধে লড়াইটা একবারের নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। লেখকের একটা রূপক আমার খুব ভালো লেগেছে। কি সেটা? তিনি বলেছেন, অহংকারের বিরুদ্ধে লড়াইটা হলো প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার মতো। একবার ঝাড়ু দিলেই ঘরটা সারা জীবনের জন্য পরিষ্কার হয়ে যায় না। প্রতিদিন নতুন করে ধুলো জমে, আর আমাদের প্রতিদিন ঝাড়ু দিতে হয়। এটা একটা নিরন্তর সাধনা। একদম। এই আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই, যা বইটির শেষে উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই।
জন কেনেডি টুল নামে একজন লেখকের এক করুণ গল্প আছে। তিনি এ কনফেডারেসি অফ ডান্সেস নামে একটি অসাধারণ উপন্যাস লিখেছিলেন, কিন্তু একের পর এক প্রকাশক সেই পাণ্ডুলিপি প্রত্যাখ্যান করতে থাকে। কি মর্মান্তিক! এই চরম হতাশায় তিনি মাত্র ৩১ বছর বয়সে আত্মহত্যা করেন। তারপর বইটার কি হলো? তার মৃত্যুর প্রায় এক দশক পর তার মায়ের অক্লান্ত চেষ্টায় বইটি প্রকাশিত হয় এবং পুলিৎজার পুরস্কার পায়। এখন এটি আমেরিকান সাহিত্যের একটি ক্লাসিক। ভাবার বিষয় হল, বইটির মান কিন্তু প্রত্যাখ্যান বা পুরস্কার পাওয়ার আগে বা পরে একই ছিল। একদম বদলেছিল শুধু বাইরের জগতের স্বীকৃতি। এটা তো আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন তৈরি করে। হ্যাঁ, আর সে প্রশ্নটা হল, আমাদের কাজ বা সাফল্যের মাপকাঠি কি শুধু বাইরের জগতের প্রশংসা, নাকি আমাদের প্রত্যেকের একটি ভেতরের স্কোর কার্ড থাকা উচিত? একটা নিজস্ব মানদণ্ড। হ্যাঁ, যদি আমরা নিজেদের কাজ আর প্রচেষ্টাকে মূল্যায়ন করতে পারি, বাইরের ফলাফলের ঊর্ধ্বে উঠে। অহংকারের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় হয়তো তখনই আসে যখন বাইরের স্কোর কার্ডের চেয়ে ভেতরের স্কোর কার্ডটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই ভেতরের স্কোর কার্ডটা কিভাবে তৈরি করা যায়, এই প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করছি। শোনার জন্য ধন্যবাদ।